মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা সপ্তচত্বরিংশতি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম অম্বা ভীষ্মের কাছ থেকে মুক্ত হয়ে শাল্যরাজের কাছে ফিরে গেছেন এবং শাল্যরাজের প্রতি নিজের অবিচল প্রেমের কথা ব্যক্ত করেছেন। শাল্যরাজ সরাসরি অম্বাকে প্রত্যাখ্যান করছেন। অম্বার অনেক পীড়াপিড়ির পর শাল্যরাজ আসল কথাটা বলে দিচ্ছেন। তিনি বলছেন তিনি ভীষ্মকে ভয় পান, কাজে ভীষ্মের কাছ থেকে চলে আসা অম্বাকে তিনি গ্রহণ করতে পারবেন না। সৌভবতী শাল্য অম্বাকে ত্যাগ করলে অম্বা খুব কাঁদলেন। শাল্যপুর থেকে বেরিয়ে যাওয়ার সময় বারবার নিজেকে বড় অসহায় মনে হলো তাঁর। এক উদ্ভিন্ন যৌবনা রমণীর পক্ষে এইভাবে প্রত্যাখ্যাত হওয়াটা তার যৌবনেরই অপমান বলে মনে হলো যেন। তার মনে হলো দ্বিতীয় কোনো যুবতী নেই এই পৃথিবীতে যে নাকি এমন দুরবস্থায় পড়েছে। ভীষ্ম তাকে উঠিয়ে নিয়ে আসার সঙ্গে সঙ্গে তার বাপের বাড়ির আত্মীয় স্বজন তাকে ত্যাগ করেছেন অনেক আগেই। শাল্যরাজ তাকে প্রত্যাখ্যান করেছেন অতি নির্মমভাবে। অন্যদিকে হস্তিনাপুরে ভীষ্মের কাছে শাল্যের প্রতি নিজের ভালোবাসার কথা এমন সরবে সোচ্চারে বলে এসেছেন অম্বা যে সেখানে আর তার ফিরে যাওয়ার উপায় নেই। শুধু কোথাও গিয়ে আশ্রয় গ্রহণ করা নয়, অম্বার মন এখন দীর্ণ হয়ে উঠল নানা অকারণ স্বগ্রথিত ভাবনার শৃঙ্খলে। যদি এটা না হতো তবে ওই ঘটনাটা ঘটতো না, যদি এটা না করে ওটা করতাম তবে এটা ঘটতো না। এই রকম স্বকল্পিত গ্রন্থনার শৃঙ্খলে আবদ্ধ হয়ে অম্বা মনে মনে ভাবলেন, মুখ ফুটে শাল্যরাজার প্রতি আমার প্রেমের কথা জানিয়েছিলাম বলেই তো ভীষ্ম আমাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছিলেন। এখন আমি কাকে দোষ দেব, নিজেকে না ওই ভীষ্মকে? নিজের পিতার উপরে অম্বার রাগ হলো। আমার পিতা ঠাকুরটি একটি মস্ত বোকা লোক। তিনিই তো স্বয়ম্বরের আয়োজন করে আমাকে সকলের চক্ষুর সামনে ঠেলে দিয়েছেন। স্বয়ম্বরের আয়োজনই যদি না হতো তাহলে গোপনে গোপনে শাল্যরাজার সঙ্গে বিয়ে হয়ে যেতে পারতো আমার। কিন্তু এই বদমাস বাবাটি আমার স্বার্থপরের মতো তিনি নিজের রাজকীর্তি লোকের সামনে তুলে ধরার জন্য আমাকে বেশ্যার মতো সব রাজার সামনে এনে দাঁড় করিয়ে দিলেন। রাজাদের সুবিধে হলো যার গায়ে জোর আছে তিনি জিতে নিতে পারেন আমাকে স্বয়ম্বরের নিয়ম মতো। ভীষ্মও তাই করেছেন। পিতার সঙ্গে সঙ্গে নিজের দোষও স্বীকার করে নিলেন অম্বা। আগেই আমরা বলেছি অম্বা একবারও ভীষ্মের কাছে নিজের অনুরাগের প্রশ্ন তোলেননি, না স্বয়ম্বর সভায়, না রথে ওঠার সময়, না রথে যেতে যেতে। এখন তার মনে হচ্ছে, ইস, আমি নিজে কি বোকামিই না করেছি। যখন ভীষ্মের সাথে শাল্যের যুদ্ধ হচ্ছিল তখন যদি আমি ভীষ্মের রথ থেকে ঝাঁপিয়ে পড়ে ছুট্টে শাল্যরাজের কাছে চলে যেতাম, কিন্তু তা তো আমি করিনি এবং এখন তার ফল পাচ্ছি। এখন কারো কাছে আমার ঠাঁই নেই। নিজের দোষ, পিতার দোষ এবং সমস্ত সংকটময় পরিস্থিতির দোষ, যত দোষই দিন অম্বা, কিন্তু একবারের তরেও তিনি উচ্চারণ করলেন না মনের গভীরে আকস্মিকভাবে উদ্গত সেই বুদ্বুদোপম সুখের কথা। ভীষ্মের যুদ্ধ কৌশলে, বীরত্বে, ব্যক্তিত্বে তাঁর যে মোহ তৈরি হয়েছিল অবচেতনায়, যা দূর থেকে শাল্য পর্যন্ত লক্ষ্য করেছেন, সেই সামান্য মোহটুকুর জন্যই যে সর্বব্যাপ্ত ক্ষতি হয়ে গেল সে কথা তিনি একবারও স্বগতভাবে বললেন না। অম্বা পিতার উপর রাগ করলেন, নিজের উপর রাগ করলেন, বিধাতাকেও ধিক্কার দিলেন। কিন্তু ভাগ্যের দোষ দিয়ে সবার শেষে যেখানে এসে তাঁর সমস্ত ক্রোধ কেন্দ্রীভূত হলো তিনি মহামতি ভীষ্ম। ভীষ্ম তাঁর কোনো ক্ষতি করেননি। যখনই শাল্যরাজার কথা তিনি উচ্চারণ করেছেন সঙ্গে সঙ্গে তাঁর সুরক্ষার সমস্ত ব্যবস্থা সম্পন্ন করে ধাই বামুন সঙ্গে দিয়ে তাঁকে শাল্যরাজের বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এসব মহানুভবতা অম্বাও অস্বীকার করেন না। কিন্তু এখন শাল্য, পিতা, বিধাতা সবাইকে রেহাই দিয়ে তিনি ধরলেন ভীষ্মকে। অম্বা ভাবলেন, কপালের লিখন যার যেমন থাকে তা তো হবেই, কিন্তু আমার এই দুরবস্থার জন্য আসল দায়ী হলেন ভীষ্ম। যদি কারো ওপর প্রতিশোধ নিতে হয় সে তপস্যা করে নিজের শক্তিবর্ধন করেই হোক অথবা যুদ্ধ করেই হোক, যদি কারো ওপর প্রতিশোধ নিতে হয় তবে ভীষ্মের ওপরেই তা নেব। সেই আমার সমস্ত দুঃখের মূল। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন
ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, এই যে সবাইকে ছেড়ে অম্বার সমস্ত রাগ গিয়ে পড়ল ভীষ্মের ওপর, এই প্রতিক্রিয়া এক নির্দোষ ব্যক্তির প্রতি এক সুন্দরী রমণীর এই যে প্রতিশোধ স্পৃহা, এই প্রতিক্রিয়া মনস্তাত্ত্বিকের নীতিতে বড় সাধারণ নয়। মনস্তাত্ত্বিক দার্শনিকের কথা যদি ধরেন, তাহলে তাঁরা বলবেন মানুষের কামনা যেখানে প্রতিহত হয় সেখানেই ক্রোধের উৎপত্তি হয়। এখানে ভীষ্মের প্রতি অম্বার ক্রোধ থেকেই তার প্রতি অম্বার অবচেতন কামনার অনুমান করা যেতে পারে। এই যে সব ছেড়ে, সবাইকে ছেড়ে অম্বার সমস্ত ক্রোধ ভীষ্মের প্রতি কেন্দ্রীভূত হলো, তার পেছনে আছে এক ধরনের বিকার। অম্বা মনে মনে ঠিক করলেন ভীষ্মকে শাস্তি দিতে হবে। হয় ভীষ্মের থেকে অধিক কৌশলশালী কোনো অস্ত্রবিদের দ্বারা ভীষ্মকে মার খাওয়াতে হবে, নয়তো তপস্যার মাধ্যমে কোনো দেবতাকে তুষ্ট করে অম্বা নিজে ভীষ্মের উপর প্রতিশোধ নেবেন। কাউকে দিয়ে ভীষ্মকে মার খাওয়াতে গেলে কাকে ধরতে হবে এসব অবশ্য তাঁর জানা নেই, কিন্তু তাঁর প্রতিশোধ স্পৃহা এমন পর্যায়ে পৌঁছেছে যে একজনকে তিনি খুঁজে বের করবেনই, যিনি যুদ্ধে ভীষ্মের অসমর্থ প্রতিদ্বন্দ্বী হবেন। এইসব নানা চিন্তা এবং প্রতিজ্ঞা নিয়ে তিনি শাল্যপুরের নগর সীমা অতিক্রম করলেন। সমস্ত লোকালয় পেরিয়ে আস্তে আস্তে অরণ্য ঘন থেকে ঘনতর হতে লাগলো। সুদূর বনে রূপান্তে এক আরণ্যক ঋষির আশ্রম চোখে পড়ল অম্বার। সেদিন আর বেশি কথা হলো না। প্রথমে যা হয় সেরকম প্রণাম, কুশল প্রশ্ন আর সদাচার সৎকারী রাত নেমে এলো অরণ্য আবাসে। অম্বা আশ্রয় পেলেন। পরের দিন অম্বাকে নিয়ে মুনি ঋষিদের আসর বসল। অম্বা আনুপূর্বিক সমস্ত ঘটনা মুনি ঋষিদের জানালেন। সব বলতে বলতে অম্বার চোখ জুড়ে কান্না এলো। মুনি ঋষিদের মধ্যে তপবৃদ্ধ যিনি ছিলেন তার নাম শৈখাবত্য। তিনি একটু উদাসীন স্বরেই বললেন, আমরা তো আশ্রমে থাকি মা, ধ্যান আর তপস্যা নিয়েই আমাদের দিন কাটে। তোমার এই সমস্যায় এই তপস্বীরা কি বা করতে পারেন? অম্বা যথেষ্ট বুদ্ধিমতী, একটু চতুরাও বটে। তিনি একবারও বললেন না যে তিনি ভীষ্মের উপর প্রতিশোধ নিতে চান। নিজের অসহায় অবস্থার কথা জানিয়ে অবশেষে বললেন, যা হবার তো হয়েই গেছে, আমার আর কোনো যাওয়ার জায়গা নেই। পূর্বজন্মে অনেক পাপ করেছি, তার ফলও পাচ্ছি। এখন এই অবস্থায় আপনারা আমায় একটু অনুগ্রহ করুন। আমি সন্ন্যাসিনী হয়ে জীবন কাটিয়ে দেব, দুশ্চর তপস্যায় মন দেব আমি। এক যুবতী মেয়ের মুখে যোগিনী হবার কথা শুনে সব মুনি ঋষির মনই একটু করুণাসিক্ত হয়ে এলো। তাঁরা অম্বাকে বাপের বাড়িতেই ফিরে যাওয়ার পরামর্শ দিলেন। এই কাঁচা বয়স, তারপর রাজার মেয়ে বলে কথা, তার কি এই বয়সেই যোগিনী হওয়া সাজে? এইসব কথা চালাচালির মধ্যে সেখানে এসে উপস্থিত হলেন রাজর্ষি হোত্রবাহন। হোত্রবাহন রাজকর্ম করেন বটে, কিন্তু তিনিও মুনি ঋষিদের মতে তপস্বিদ্ধ, যার জন্য তাকে রাজর্ষি বলা হয়। এখানে লক্ষণীয় হল হোত্রবাহন অম্বার মায়ের বাবা অর্থাৎ দাদু। তিনি নাতনির দুঃখের কথা শোনা মাত্রই অম্বাকে কোলে তুলে নিলেন। সব শুনে বললেন, বাপের বাড়ি ফিরে যাওয়ার কোনো দরকার নেই তোমার, আমি তোমার দাদু, তোমার দুঃখ দূর করার ভার আমার। হোত্রবাহন অম্বার দুঃখের সাথে একাত্ম হলেন। অম্বার ক্লিষ্ট শীর্ণ শরীর আর মানসিক কষ্ট দেখে বিচলিত হোত্রবাহন বললেন, তুমি আমার কাছেই থাকবে এ তো সাধারণ কথা, সঙ্গে সঙ্গে এও জানাই তুমি যা চাইছো তারও উপায় আছে। তুমি একবার ব্রাহ্মণ শ্রেষ্ঠ পরশুরামের কাছে যাও। মহাকালের আগুনের মতো তাঁর তেজ। ভীষ্ম যদি তাঁর কথা না শোনেন তবে তিনিই একমাত্র পারেন ভীষ্মকে যুদ্ধে হারাতে, এমনকি মেরে ফেলতে। পরশুরাম মহেন্দ্র পর্বতে থাকেন। সেখানে এক মহাবনে তপস্যায় নিযুক্ত আছেন। সেখানে গিয়ে হোত্রবাহনের পরিচয় দিলেই হবে, কারণ সৃঞ্জয় বংশীয় হোত্রবাহন তার পরম প্রিয় সখা, ইত্যাদি ইত্যাদি বিস্তর আলোচনা চলল। এখানেই আমরা রাজর্ষি হোত্রবাহনের আরও একটা পরিচয় পেলাম। তিনি সৃঞ্জয় বংশীয়। সৃঞ্জয় পাঞ্চাল দেশের রাজা ছিলেন এবং দ্রৌপদী, ধৃষ্টদ্যুম্ন এবং শিখণ্ডীর পিতা বলে পরিচিত দ্রুপদের পূর্বপুরুষ ছিলেন সৃঞ্জয়। পরবর্তীকালে ভীষ্ম কেন পাণ্ডব পক্ষে না গিয়ে কৌরব পক্ষে থাকলেন, সে রাজনীতির মূল আমরা খুঁজে পাব এই হোত্রবাহনের পরিচয়ে। হোত্রবাহন আর অম্বার ভীষ্মবধের পরিকল্পনা থেকে নিয়ে কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্ম কোন পক্ষে থাকবেন তার সূত্র লুকিয়ে আছে এখানে। কিভাবে?
সে গল্প শুনুন মহাভারতের কথার ৪৮ পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।